2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আবারও গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতিশ্রুতি সামনে এনেছে। বর্তমান শাসক দল উন্নয়নমূলক প্রকল্প, ভাতা এবং বিভিন্ন সামাজিক স্কিমের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলছেন। অন্যদিকে জাতীয় স্তরের দলগুলো কর্মসংস্থান এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের উপর জোর দিচ্ছে। আর এরই মধ্যে বামফ্রন্ট তাদের এক ভিন্ন ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক ধারণা সামনে এনেছে। সেগুলো কি, তাহলে আপনারা একটু শুনুন। বামফ্রন্টের ঘোষণায় বলা হয়েছে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সম্পূর্ণ বিনামূল্যে এবং পরবর্তী 100 ইউনিট অর্ধেক দামে দেওয়া হবে। বাস্তবে একটি সাধারণ পরিবার যদি মাসে 150 থেকে 200 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে তাদের খরচ অনেকটাই কমতে পারে। তবে একই সাথে এটাও সত্যি যে এই ভর্তুকির চাপ সরকারের অর্থনৈতিকের উপর বড় প্রভাব ফেলতে পারে। প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাস্তবে এই প্রতিশ্রুতি কার্যকর করতে গেলে শুধুমাত্র সরকারি চাকরি নয়, নতুন শিল্প, ছোট ব্যবসা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করার অত্যন্ত জরুরি। 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে পূরণের কথাও বলা হয়েছে, যা বহু বেকার যুবকের জন্য আশার আলো হতে পারে যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং সময়ের মধ্যে সম্পূর্ণ হয়। তারপর তারা কি বলছে, এখানে কৃষকদের জন্য 16টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাস্তবে এই মূল্য কার্যকর করতে হলে সরকারের সক্রিয় ক্রয় ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের জন্য দৈনিক ন্যূনতম মজুরি 700 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে, যা জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তবে ছোট শিল্প ও ব্যবসার উপর এর প্রভাব ও বিবেচনা করার প্রয়োজন আছে। এই প্রতিশ্রুতিগুলোকে আলাদা করে দেখানো হচ্ছে কারণ এখানে ভাতা বা অনুদানের পরিবর্তে আয়ের স্থায়ী উৎস তৈরির উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এই দাবিগুলোকে বুঝতে গেলে অতীতের দিকে তাকানো অবশ্যই জরুরি। চলুন আমরা একটু সেটাও জেনে নিই। 2011 সালে যখন বামফ্রন্ট ক্ষমতার বাইরে চলে যায়, সেই সময় বহু জায়গায় তাদের কর্মী ও সমর্থকদের উপর রাজনৈতিক চাপ, হিংসা এবং সামাজিকভাবে পিছিয়ে পড়ার অভিযোগ উঠে আসে। অনেকেই দাবি করেন গ্রামাঞ্চলে তাদের সংগঠন ভেঙে পড়ে এবং বহু কর্মী নিজেদের নিরাপত্তা ও অবস্থান নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন। এই অভিজ্ঞতা অনেকের মনে এখনো গভীরভাবে থেকে গেছে। তবে সময়ের সাথে সাথে আবার দেখা যাচ্ছে সেই সংগঠনের একটা অংশ ধীরে ধীরে নতুন করে সক্রিয় হচ্ছে। বর্তমান শাসন ব্যবস্থার মধ্যেও তারা নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্ন উঠছে, এই ফিরে আসা কি শুধু রাজনৈতিক সুযোগ, নাকি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তৈরি এক নতুন কৌশল? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। যদি আবারও ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়, তাহলে বামফ্রন্ট কি অতীতের সেই অভিজ্ঞতার প্রতিশোধ নিতে চাইবেন, নাকি সম্পূর্ণ একটা প্রশাসনিক ধারা নিয়ে আসবেন, নাকি আগের ভুলগুলো শিক্ষা নিয়ে নতুনভাবে কাজ করতে পারবে, যেখানে প্রতিশোধ নয় বরং স্থিতিশীলতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে? অন্যদিকে বর্তমান সরকার তাদের নিজস্ব উন্নয়নমূলক কাজ এবং প্রকল্পের মাধ্যমে মানুষের আস্থা ধরে রেখেছে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের মতো করে বিকল্প পথ দেখাচ্ছে। ফলে ভোটারদের সামনে একাধিক পথ খোলা রয়েছে। সব মিলিয়ে 2026 সালের নির্বাচন শুধু প্রতিশ্রুতির লড়াই নয়, বরং অতীতের অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
তাই কে কতটা ভালো শাসন দিতে পারবে, কে প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিতে পারবে এবং কে সত্যিই পরিবর্তন আনতে পারবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নির্ভর করছে সাধারণ মানুষের সিদ্ধান্তের উপর। তাই এখন আপনি কি ভাবছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।